আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজে। করোনা আক্রান্তের সংখ্যা গতকাল যে পরিসংখ্যান জানিয়েছে, গতকালকে যে কজন আক্রান্ত হয়েছে 24 ঘন্টায়, সেটি বলা হচ্ছে যে 3171 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত সংক্রমণের সংখ্যা, অর্থাৎ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড আমরা পাচ্ছি সংক্রমণের দিক থেকে, এবং মৃত্যুর দিক থেকেও বলা যায় যে রেকর্ড সৃষ্টি করা হয়েছে, 45 জন মৃত্যুবরণ করেছেন। আর এইসব বিবেচনা নিয়ে সরকার নতুন করে যে সিদ্ধান্ত নিয়েছে জোনভিত্তিক লকডাউনের বিষয়টি, আর মাত্র 15 মিনিট পর রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউনের মাধ্যমে সেই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন পুরো বিষয়টি পর্যবেক্ষণের জন্য, পাশাপাশি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি সহ এলাকার গণ্যমান্যদের নিয়ে বিভিন্ন ধরনের কমিটি গঠন করা হয়েছে। এটি দেখা যাচ্ছে, আমরা হয়তো দেখতে পাবো যে কতটুকু এর সুফল বয়ে নিয়ে আসতে পারে, অথবা কি করা রয়েছে এই মুহূর্তে। প্রতিদিনই আমরা নতুন নতুন করে আলোচনায় নিয়ে আসছি এই বিষয়ে। আজও আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে বাংলা ভিশন স্টুডিওতে এই বিষয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। আমরা আলোচনায় যাওয়ার আগে যথারীতি একটু দেখে নিচ্ছি গতকাল আজ বাংলা ভিশনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। দেশে করোনায় একদিনের সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু, রেকর্ড ৩,১৭১ জন শনাক্ত। অক্সিজেন সিলিন্ডার বাসায় মজুত করা বিপজ্জনক, হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের। করোনা উপসর্গে রাজশাহী, কুমিল্লা ও গাজীপুর সহ বিভিন্ন জেলায় মারা গেছেন 7 জন। মোহাম্মদ নাসিম করোনা মুক্ত হলেও অবস্থা সংকটাপন্ন। প্রণোদনা যাতে অস্থিতিশীলতা না বাড়ায় সজাগ থাকার পরামর্শ সিপিডির। কর্মসংস্থান সৃষ্টি আসছে বাজেটের বড় চ্যালেঞ্জ, অভিমত অর্থনীতিবিদদের। করোনায় এবার হজও সীমিত পরিসরে, শিগগিরই আসছে সৌদি সরকারের ঘোষণা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ পাবে কোটার 20%। আমরা আলোচনায় যাব, তার আগে যথারীতি বার্তা কক্ষ থেকে একটু ঘুরে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের বার্তার সম্পাদক বেনজির আহমেদ। বেনজির, সর্বশেষ পরিস্থিতি যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। জি পান্না, ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে আপনি জানিয়ে দিয়েছেন গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত এবং করোনায় মৃত্যু দুটোটাই কিন্তু সর্বোচ্চ। বাংলাদেশে করোনা সংক্রমণের 3 মাসের মাথায় আজ প্রথম, অর্থাৎ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৩,১৭১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬,৬৬৪ জন। আর এক্ষেত্রে আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে মারা গেছে ৪৫ জন। মোট প্রাণহানি বা মৃত্যুর সংখ্যা নিয়ে হলো ৯৭৫ জন। আরেকটি বিষয় আপনি এর আগে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে যেই 3টি জোন হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, তারই অংশ হিসাবে আজ পরীক্ষামূলকভাবে আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ফার্মগেট এলাকার পূর্ব রাজাবাজার লকডাউনে যাচ্ছেন আমরা জেনেছি। এরই মধ্যে স্থানীয় প্রশাসন, সেখানের আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত কিছু বুঝে নিয়েছেন, এবং রাত 12টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে, এবং এই ব্রিফিংয়ের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা দেবে। এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। অনেক ধন্যবাদ বেনজির আপনাকে। আমরা শুরুতেই আমাদের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। যেহেতু জোন ভিত্তিক যে লকডাউনের বিষয়টি সামনে এসেছে এবং আপনারা সরকারের পক্ষ থেকে এগুলো কার্যকরের পর্যায়ে রয়েছেন, এই কার্যক্রমে আপনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমেই যদি আমি জানতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কাউন্সিলরদের নেতৃত্বে কমিটি গঠনের কথা বলা হচ্ছে। ঢাকার বাইরে জেলা পর্যায়ে এবং মফস্বল শহর সহ গ্রামাঞ্চলে কি ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে? আপনাকে ধন্যবাদ। আসলে প্রথম থেকেই এই কোভিড প্রবলেমকে মোকাবিলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী পরিকল্পনা করে আমরা বিভিন্ন আঙ্গিকে এই বিষয়টাকে মোকাবিলা করার চেষ্টা করেছি, এবং এর অংশ হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান, যেমন ইউনিয়ন পরিষদের কথা যদি আমি বলি, তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা তাদের স্ব এলাকায় তারা কমিটি করেছেন, এবং সেই কমিটির দায়িত্ব ছিল যে বিদেশ থেকে যারা আসেন তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে
14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকা, আইসোলেটেড থাকা, এবং ঢাকা চিটাগাং থেকে যারা গিয়েছেন তাদেরকেও ঠিক একই রকম একটা সীমাবদ্ধ অবস্থার ভিতরে থাকার জন্য ব্যবস্থা করার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন। এর পাশাপাশি ত্রাণ বিতরণ সহ অন্যান্য দায়িত্বগুলো তারা পালন করেছে। তো যেই দায়িত্বটা যখন দেওয়া হয়েছে তারা করেছে। ঠিক সিটি কর্পোরেশনও আমাদের কাউন্সিলর মেয়রের নেতৃত্বে সেই দায়িত্বগুলো ডেলিগেটেড করা ছিল, এবং আমরা প্রথম থেকে কিছু কমিটিও করেছি সিটি কর্পোরেশন গুলাতে করার জন্য বলেছি, এবং সেই সমস্ত কমিটি কাজ করেছে। তো এখন আজকের এই বাস্তবতা, এরপরে দিয়ে আপনার পরবর্তী পেজ আপনারা জানেন যে ন্যাশনাল লকডাউন করা হয়েছিল। তো ন্যাশনাল লকডাউন আসলে আমরা করে সুফল হয়তো আমরা পেয়েছি, কিন্তু এখন এটাকে অ্যাসেস করা আমার মনে খুব সহজসাধ্য বিষয় হবে না যে যদি তখন লকডাউন না করতাম তাহলে কি পরিমাণ ইনফেকশন স্প্রেড করতো। তো স্বাভাবিকভাবে এটা মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। আমাদের দেশে যদি 16 কোটি মানুষ হয়, তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি লোক সংখ্যা আমাদের ডাবল হয়, তাদের 38 কোটির মতন যদি হয়, তো তাইলে সেখানের তুলনায় আমরা কিন্তু এই সমস্ত দৃষ্টিভঙ্গিতে আমরা যথেষ্ট আগেই আছি। আচ্ছা, তো এখন কিন্তু বিষয়টা হলো, বাস্তবতাটা হলো এটা যে আমরা কিন্তু এরকম অবস্থাটাকে স্বস্তিদায়ক আমাদের জন্য মনে করছি না। আরেকটা বিষয়, আপনার বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা মানুষের, যেমন আমরা very immediately we have been graduated in the level of the developing country. তো because of the আমাদের অর্থনৈতিক অবস্থার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটা পরিকল্পিতভাবে চলার কারণে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হলো, আমাদের বেশিরভাগ সব লোকে কাজ করে। এই যে সমস্ত অনেক লোক কাজ করে, তো এখন হঠাৎ করে আমাদের লোকজন কর্মচ্যুত হয়ে যাওয়ার কারণে তাদেরও আর্থিক যে দীনতা দেখা দিয়েছে, সরকার তার পক্ষ থেকে এবং একটা মেসিভ আপনার ত্রাণ বিতরণ সহ আর্থিক সাহায্য করা হয়েছে, যেটা নাকি বাংলাদেশের ইতিহাসে একেবারেই মাননীয় মন্ত্রী, আমি ঠিক এই জায়গাটিতে একটি প্রশ্ন রাখতে চাই। যেহেতু সরকারের পক্ষ থেকে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, 10 টাকা কেজি দরে চাল দেওয়া হয়েছে, বিনামূল্যে খাবার দেওয়া হয়েছে, নগদ অর্থ সহায়তা দিয়েছে, অবশ্যই এগুলো সাধুবাদ পাওয়ার যোগ্য সরকারের রয়েছে। এই যে নতুনভাবে জোনভিত্তিক যে লকডাউন শুরু হয়েছে, বা আর একটু কিছু মাত্র সময় পর থেকেই শুরু হবে, যেমন পূর্ব রাজাবাজার এলাকার মানুষেরা অস্বাভাবিক আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু এর মধ্যে কলকারখানা গার্মেন্টসগুলো খুলে গেছে। তো গার্মেন্টসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কাজের যোগ না দিলে তাদেরকে ছাঁটাই করা হবে। যদিও এটি আপনার একক মানে আপনার মন্ত্রণালয়ের একক কোনো সিদ্ধান্তের বিষয় না, তারপরে আপনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, সেই হিসেবে আপনার কাছে প্রশ্ন, একদিক থেকে কি গার্মেন্টস সহ সকল শিল্প কলকারখানা বা অফিস যেগুলো রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান, তাদের কাছে কি আপনাদের কোনো আবেদন বা জোরালো কোনো আহ্বান থাকবে কিনা যে এই অবস্থায় যারা অবরুদ্ধ অবস্থা থাকবে তাদের যেন কোনো প্রকারেই ছাঁটাই করা না হয়, এই ধরনের কোনো সিদ্ধান্ত কি আপনারা নিয়েছেন কিনা? এটা ঠিক আছে, আপনার এই যে ছাঁটাই করার ব্যাপারে সরকারের বিভিন্ন ধরনের নির্দেশনা আছে যে যাতে নাকি কাউকে ছাঁটাই করা না হয়। আর পোশাক শিল্প সহ যেখানে কাজে যোগদান না করলে ছাঁটাই করার বিষয়টা সম্বন্ধে আমি খুব বেশি পরিচিত না। আমি যেটা শুনেছি যে অনেক প্রতিষ্ঠানে তাদের এই পরিমাণ কর্মজীবী মানুষের প্রয়োজন নাই, অথবা তাদের কাছে এই পরিমাণ ওয়ার্ডার নাই, এবং তারা এই পরিমাণ ওয়ার্ক লোড, ফাইন্যান্সিয়াল লোড তারা বিয়ার করতে পারছে না। তা আমি একটু পিছনে সংক্ষেপে বলি পেরি যে অ্যাকচুয়ালি আমরা এই আজকের যে আমরা জোন ভাগ করে আপনার আবার নিউ ডাইমেনশনে আগানোর জন্য চেষ্টা করা হচ্ছে, আসলে এটা খুব বেশি নতুন না। আমরা যেমন খন্ড খন্ড যেখানে আপনার ইনফেক্টেড লোক আছে তাদেরকে আইসোলেটেড করেছি, তাদেরকে কোয়ারেন্টাইন করেছি, তো এরপরে ন্যাশনালি করা হয়েছে। তো এখন অনেকগুলা ডাইমেনশন আছে এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পিছনে, সেই সমস্ত অল ইস্যুগুলাকে কগনিজেন্সে নিয়ে শেষ পর্যন্ত চিন্তা করা হয়েছে যে যখন ওপেন করা হয়েছে, ওপেন করার পর দিয়ে এখন আমাদেরকে তো একদিকে অর্থনীতিটাকে যেমন সচল রাখা অথবা সম্ভাব্য যতটুকু পারা যায় এতটুকু টিকিয়ে রাখা, তেমনি পাশাপাশি আর একটা বিষয় হলো কি মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে, তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক রকম তাদের স্বাস্থ্যের যে সমস্ত সুরক্ষা ছিল অথবা যে ব্যবস্থাপনা
ছিল, এগুলো অনেক প্রবৃদ্ধি হয়েছে। যেমন আমাদের যদি টেস্টিং ল্যাব ছিল একটা, সেখানে মধ্যে এখন 52টা হয়েছে। আমি ওইটা খুব এক্সপ্লেনেশনে যাব না, অনেকগুলোই করা হয়েছে। তো এখন চিন্তা করা হচ্ছে যে না, আমাদের তো আইসোলেশন অথবা সোশ্যাল ডিস্টেন্স, এটাকে যদি আমরা যদি কন্টেইন না করি, তাহলে তো আসলে স্প্রেডিংটা যদি র্যাপিড হয়, অর্থাৎ আমরা স্লোয়ার করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। তো এখন সেক্ষেত্রে এখন মনে হয়েছে যে আমরা ন্যাশনাল যেহেতু লকডাউনটা ওপেন করা হয়েছে, তাহলে যে এলাকাতে এটার ঘনত্ব বেশি, অর্থাৎ ডেনসিটি অফ দ্য ইনফেক্টেড পার্সন বেশি, সেই এলাকাগুলোকে আমরা কর্ডন করি ফেলা, সেই এলাকাগুলোকে যাতে নাকি সেই এলাকাতে থেকে যদি লোক বাইরে আসা যাওয়া করে অথবা ওই এলাকাতে যদি বেশি লোক আসে, অন্য এলাকাগুলোও আরো স্প্রেড করবে। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা এখন খণ্ড খণ্ড অর্থাৎ স্থানীয়ভাবে লকডাউন করার কথা চিন্তা করা হয়েছে। মাননীয় মন্ত্রী, তো মাননীয় মন্ত্রী, আপনার কাছে এই মুহূর্তে আরেকটি প্রশ্ন জানতে চাই, আপনার কাছে আবারও আসবো, তার আগে এই প্রশ্নটি উত্তর জানতে চাই যে এই লকডাউন কার্যক্রমে, জোনভিত্তিক লকডাউন কার্যক্রমে আমি প্রথমেই বলেছি আপনার মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার মন্ত্রণালয় থেকে এর আগে যারা ত্রাণের চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত আমি যতদূর জানি 85 জন স্থানীয় জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই লকডাউন কার্যক্রমে যেসব জনপ্রতিনিধি উদাসীনতা প্রকাশ করবেন অথবা তাদের কাজে যদি কোনো প্রকার ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, যেহেতু একটি ক্রান্তি লগ্নে রয়েছে বাংলাদেশ? না, আমরা যে সমস্ত জনপ্রতিনিধিরা তাদেরকে যে সমস্ত দায়িত্বগুলোকে ডেলিগেটেড করা হচ্ছে, তারা অবশ্যই সেটা পালন করবেন। আমরা অবজার্ভ করব, যদি কেউ তাদের দায়িত্ব পালনের সতুল্যতা প্রদর্শন করে, তাহলে এটাকে অবশ্যই ভালোভাবে দেখা হবে না। কারণ আমি মিনিস্টার, ধরেন আপনার এই সময়ে আমরা যখন নাকি অফিস ছিল না, কিন্তু আমাকে অফিস করতে হয়েছে নিয়মিত। তারপরে যখন নাকি আপনার এই যে যে আমাদের 60-62 হাজারের মধ্যে 85 জনরা দুর্নীতির সাথে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা পেয়েছি। আমার মনে হয় ইট ইজ নন সিগনিফিকেন্ট নাম্বার। আমাদের আবার অনেক মানে হাজার হাজার জনপ্রতিনিধি দিবারাত্রি মানুষের পাশে ছিল। অতএব এখনো যদি কেউ তার দায়িত্ব পালনের সৌতুল্য প্রদর্শন করে, এটা অবশ্যই তার জন্য ইট উইল বি অ্যাকাউন্টেবল। এটা আমার মনে হয় আনঅ্যাকাউন্টেবল থাকবে না। আর এখানে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে পূর্ব রাজার বাজার, যেটাতে আজকে লকডাউন করা হচ্ছে 12টার পর থেকে, তো সে এলাকা আতঙ্কিত হওয়া উচিত না। আমি যেমন টেলিভিশনে আপনারাই দেখাইছি, কিছুক্ষণ আগেও দেখলাম যে ওই এলাকার মানুষরা বলছে যে না, এখন লকডাউন দিয়েছে, এটার জন্য আমরা খুশি, যে আমরা আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জীবনের রক্ষার জন্য সরকার চেষ্টা করছে। তো এটাকে তারা সমর্থন দিয়েছে। তবে হ্যাঁ, কিছু লোক আবার আমি বলতে শুনেছি যে তারা চলে যাচ্ছে এলাকা ছেড়ে, যে তারা দূরে কোথাও চাকরি করে, সেখানে এখন যদি এখান থেকে যেতে তারা যদি না পারে, তাহলে তাদের চাকরির অসুবিধা হবে, অথবা কেউ এই এলাকাতে আসার তার দরকার, অথবা এখানে সে স্থায়ীভাবে থাকে, তো এখন সে আবার এখানে ফেরত আসতে চায়, এরকম বিষয়গুলো আছে। আর এখানে লকডাউন করতে গেলে যে সমস্ত সাম এন্ড সাপোর্ট, মানুষের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, যে সমস্ত লজিস্টিক আছে, এগুলো সবগুলোকে এনশিওর করার জন্য চেকলিস্ট করা হয়েছে। এই নিশ্চয়তার মধ্যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, মাননীয় মন্ত্রী, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরকার মন্ত্রণালয়ের আমাদের প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা, আমরা সব সারা বাংলাদেশে কাজ করছি। এখানেও আমাদের জনপ্রতিনিধিরা, যেমন রাজারবাজারে আমাদের কাউন্সিলর, সেখানে সে আজকে 2 দিন থেকে ইন্টেন্সিভলি কাজ করতেছে, মাইকিং করেছে, মানুষকে বোঝাচ্ছে, এবং সেখানে কমিটি ফর্ম করা হয়েছে। আমাদের ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সির পুলিশ বাহিনী সেখানে একেবারে অত্যন্ত নিবেদিতভাবে কাজ করছেন, সেনাবাহিনী সেখানে যেহেতু দেশে আছে তারা টহল দিচ্ছে, ইত্যাদি সহ জনপ্রতিনিধি এবং এনজিওরাও সেখানে মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা কাজ করছেন, বিশিষ্ট ব্যক্তিরা কাজ করছেন। তারপরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার কর্মকর্তাদেরকে দিয়ে সেখানে কাজ করছেন। অর্থাৎ আমরা জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য, সম্ভাব্যভাবে জনগণকে এই কোভিড ইনফেকশন থেকে রক্ষা করার জন্য যত কম স্প্রেড হয়, সেটার জন্যই আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে। অতএব আতঙ্কিত হওয়ার কিছু নাই। এবং মন্ত্রী, আপনার কাছে আমার শেষ প্রশ্ন রাখতে চাই। নিম্ন আয়ের মানুষদের জন্য এর আগে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে,
যখন জাতীয় পর্যায়ে লকডাউন ছিল, এখন জোনভিত্তিক যে লকডাউন, এই অবস্থার মধ্যেও যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে শহর অঞ্চলে, তাদের জন্য ত্রাণের কোনো সুব্যবস্থা করা হয়েছে কিনা, যদি নিশ্চিত করেন বা আশ্বস্ত করেন আমাদেরকে। এরকম ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং সিটি কর্পোরেশন সেখানে যে সমস্ত নিম্ন আয়ের লোকজন আছেন তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছেন কাকে কাকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করতে হবে এবং কারা কারা খাদ্য নিজে সংগ্রহ করতে গেলে অর্থ দিতে পারবেন তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। আমাদের A2I তারা ICT ডিভিশন কাজ করতেছে, হেলথ ডিভিশন কাজ করতেছে, হেলথ মিনিস্ট্রি কাজ করতেছে। সেখানে যারা নাকি যাদেরকে স্বাস্থ্যসেবা দিতে হবে তাদেরকে কিভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যায়, কেউ যদি একেবারে সিভিয়ার অসুস্থ হয়ে যায় তাদেরকে হসপিটালাইজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের সিটি কর্পোরেশনের ক্লিনাররা সেখানের মধ্যে যাওয়ার জন্য তার সুরক্ষা দিয়ে ব্যবস্থা করা হয়েছে। তারপরে যে সমস্ত আপনার এলাকাতে কোন সবজি, মাছ ইত্যাদির জন্য প্রয়োজন, এগুলাকেও আপনার ডিসইনফেক্টেড করে সেখানে সরবরাহ করার জন্য কিছু কিছু ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সমস্ত বিষয়গুলোকে আমলে নিয়ে একটা চেকলিস্ট করা হয়েছে, তা দিয়ে তাদেরকে আমরা সুরক্ষা দেওয়া এবং সমস্ত কিছু সরবরাহ করা। ইমার্জেন্সি বাইরে হওয়ার জন্য সীমিত পথ রাখা হয়েছে। অর্থাৎ এখানে সমস্তগুলো করা হয়েছে। কিন্তু আমি তার সাথে একটা কথা, সত্যি কথা আমি বলবো, আসলে বাস্তবতা স্বাভাবিক অবস্থা আর এরকম একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে কিছু পার্থক্য থাকবেই। তো এটা আপনাকে মানতেই হবে। অবশ্যই আমি আপনার কাছে আবারও আসবো, আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। আমি একটু অধ্যাপক আরাফাত আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমি যদি প্রথমে প্রশ্ন করি, যে গত যে ন্যাশনাল লকডাউন গেল, সেইখানে আমরা তো এটুকু দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি যে পুরোপুরি সফল হয়নি এই লকডাউনটি, এবং তা নিয়ে তো মানুষের মাঝে বিতর্ক রয়েছে। সরকারের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একজন সচেতন মানুষ হিসেবে আপনার কাছে যদি প্রশ্ন করি যে গত লকডাউনে বিচ্যুতিগুলো কোথায় ছিল, সেগুলো আইডেন্টিফাই করেই তো আমাদের সামনের দিনগুলোতে এগোতে হবে। জোনভিত্তিক যে লকডাউনে আমরা যেতে যাচ্ছি, সেই বিচ্যুতিগুলো আপনার দৃষ্টিতে কি? জি, ধন্যবাদ। দেখুন, আপনি এর আগে আমরা যে বাংলাদেশে লকডাউনটা হয়েছিল সেটা পুরো দেশ জুড়ে, এবং আমাদের এখানে কিন্তু মার্চের 8 তারিখে আমরা প্রথম ইনফেকশন পেলাম এবং মার্চের 26 তারিখে আমরা পুরো দেশ জুড়ে লকডাউনে চলে গেলাম। তো বেসিক্যালি খুবই অল্প সময়ের মধ্যে আমরা লকডাউনের ডিসিশন নিয়ে এটাকে কার্যকর করেছি। পৃথিবীর অনেক দেশ, ইভেন আপনার আমেরিকান ইউরোপের দেশগুলো, ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আরো অনেক পরে লকডাউনের সিদ্ধান্তে গেছে। সেদিক থেকে আমরা কিন্তু অনেক তড়িৎ গেছি। কিন্তু লকডাউনটা করতে যে আমরা যেটা দেখেছি, এটা তো এর আগে আনপ্রেসিডেন্টেড, এরকম ঘটনা তো অতীতে বাংলাদেশে আসলে ঘটে নাই, বা বিশ্বে আমরা 100 বছর এরকম ঘটনা দেখিনি। তো এই বাস্তবতায় লকডাউনে যাওয়ার পরে আমরা বেশ কিছু চ্যালেঞ্জগুলি মোকাবেলা করেছি। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেকে মেনেছে, মানেনি, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। যারা কনসিয়াস সিটিজেন তারা মেনেছে, তাদের মেজরিটি মেনেছে আমি মনে করি। কিন্তু দুটো ঘটনা ঘটে গেছিল। একটা তো আপনারা দেখেছেন যে গার্মেন্টসের আপনার এই যে শ্রমিকরা চলে এসেছিল ঢাকা শহরে দল বেঁধে, এটা একটা বড় বিচ্যুতি ঘটেছিল একটা ভুল বুঝাবুঝির ফলে। আর একটা যেটা হয়েছে ঈদের আগে কিন্তু একেবারে 100% কংক্রিট লকডাউন ছিল, সব ধরনের সবকিছু বন্ধ ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি যে ফেরিঘাট পর্যন্ত অনেক মানুষ পৌঁছে গেছে ঈদে দেশে বাড়িতে যাবে। ঈদে আগে তো শপিং মলগুলো খুলে দেওয়া হলো, আটকানো হয়েছে। পণ্যবাহী ট্রাকে তারা উঠে, এমার্জেন্সি সব যে পণ্যবাহী যেসব ভেহিকল সেগুলোর মধ্যে উঠে লুকিয়ে, রডের ট্রাকে উঠে বিভিন্ন ভাবে তারা পৌঁছে গেছিল আপনার ফেরিঘাট পর্যন্ত। তারপরে ফেরিঘাটে পৌঁছে ফেরি নাই তারা নৌকায় নিয়ে আপনার ওভারলোড করে নৌকায় পার হওয়ার চেষ্টা করেছে, নৌকা ডুবেছে, মানুষ মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। এই একটা পর্যায়ে এসে সরকার সিদ্ধান্ত নিয়েছিল আছে প্রাইভেট গাড়ি ছেড়ে দেই, কারণ যারা অলরেডি বের হয়ে গেছে তাদেরকে আপনার মানে তারা তো করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে এই দেশে বাড়িতে পৌঁছানোর যে প্রচেষ্টা, সেখানে তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আপনার মনে আছে একটা লোহার রড বাহী ট্রাকে 9 জন মানুষ শিশু সহ ট্রাক এই লুকিয়ে তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল এবং সেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল, এবং নৌকা ডুবে প্রচুর মানুষ মারা গেছে। সেই ঘটনাগুলি কিন্তু ঘটেছিল লকডাউনের সময়। এবং যখন পণ্যবাহী ট্রাকে লুকিয়ে মানুষ মানে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পুলিশ রাস্তা আটকেছে, তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তারা তখন রাস্তা থেকে ধান খেতে নেমে গেছে, নেমে যে হেঁটে পৌঁছে গেছে ফেরিঘাটে। তো এই ধরনের ঘটনাগুলি যখন ঘটেছে তখন কিন্তু একটা পর্যায়ে প্রাইভেট গাড়ি ছেড়ে দেওয়ার একটা শপিং মলগুলো তো খুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ,
শপিং মল কিন্তু আপনার খোলা হয়েছিল আপনার 4টা পর্যন্ত তারা চলবে, তারপরে বন্ধ থাকবে। এটি ঠিক ঈদের আগে বলা হয়েছিল সীমিত পরিসরে, সীমিত আকারে, এবং সেটা কিন্তু অনুমোদন দেওয়ার অর্থ এই ছিল না যে শপিং মল খোলাটা ম্যান্ডেটরি থাকবে। অনেক জায়গাতে কিন্তু শপিং মল অনেকে খোলেনি এবং অনেক কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই সেগুলোকে পরিচালনা করার চেষ্টা করেছিল। বিষয়টি যেটা হচ্ছে, আপনি যদি পূর্ণাঙ্গভাবে ধরেন লকডাউন করেন এবং করে যদি আপনি মাস চালান, এটা তাহলে কিন্তু আপনার এই ভাইরাসটাকে আপনি স্প্রেডটাকে আটকাতে পারবেন। এটা বোঝার জন্য একটা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আবার আপনি যদি মাসের পর মাস পূর্ণাঙ্গ লকডাউন করে চালাতে থাকেন, তাহলে দেশের একটা বড় সংখ্যক মানুষ অর্থনৈতিক চাপে পড়ে মানে দারিদ্র সীমার ভিতরে ঢুকে যাবে, নিচে চলে যাবে, এবং অনেক মানুষ কিন্তু মানে খাদ্যাভাবে বিপদে পড়বে। এবং সরকার হয়তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত খাবারের যোগান দিতে পারবে, কিন্তু পুরো অর্থনীতির মধ্যে যে আপনার ছোট ছোট ব্যবসাগুলো, ছোট এবং মাঝারি, সেগুলো যে যখন বসে যাবে, তারা যে আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করে, সেগুলো যখন বসে যাবে, যখন মানুষের আপনার বেতন এবং আয় কমে যাবে, তখন কিন্তু অর্থনীতিতে চাহিদা কমে যাবে। তখন কিন্তু এই দেশটা একটা লম্বা সময়ের জন্য আপনার রিসেশনে, একটা অর্থনৈতিক মন্দায় ঢুকে যাবে। কাজে এখন সবচেয়ে বড় সমস্যাটা কি হয়ে গেছে জানেন? আজকে বাংলাদেশে না, গোটা বিশ্বে সকল বিশেষজ্ঞ পাবেন আপনি যারা বলতে পারবে যে কিভাবে এটাকে আটকাতে হবে। সেটা হচ্ছে লকডাউন, কন্টিনিউয়াস লকডাউন। এবং অনেক বিশেষজ্ঞ আপনাকে বলতে পারবে কন্টিনিউয়াস লকডাউন হলে অর্থনীতি মন্দায় চলে যাবে। কিন্তু আপনি কোনো বিশেষজ্ঞ পাবেন না যে বলতে পারবে এই দুইটার মধ্যে ব্যালেন্স কিভাবে করা যায়। আপনি ভাইরাসকেও আটকাবেন, আবার অর্থনীতিও যাতে মন্দায় না যায়। এই ব্যালেন্স করাটার কি উপায়, এটা গোটা দুনিয়াতে কেউ নাই যে এই সলিউশনটা জানে। যে কারণে গোটা বিশ্বের সমস্ত গভর্নমেন্টগুলি আপনার ট্রায়াল অ্যান্ড এরর করছে। তারা প্রথমে লকডাউন দিয়েছে, তারপর সেখান থেকে সীমিত আকারে বিভিন্ন ফেজে তারা, বাংলাদেশ গভর্নমেন্ট যে কাজ করেছে, খোলার চেষ্টা করেছে, তারপর এখন আপনার বিভিন্ন জোনের মাধ্যমে এটাকে আটকানোর চেষ্টা করছে। যেহেতু এটার কোনো কংক্রিট সলিউশন নাই, আপনি একদিকে ভাইরাসকে কন্টেইন করবেন, আরেকদিকে অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, আপনার জীবিকা শেষ হয়ে যাচ্ছে। আরেকদিকে জীবিকার প্রশ্নে আপনি যদি খুলে দিচ্ছেন, তো আপনার ভাইরাস বেড়ে যাচ্ছে, মানুষ আপনার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। তো এই ব্যালেন্সটা, এটা একটা ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লিকেটেড ব্যালেন্স। এই ব্যালেন্সটাই বাংলাদেশ সরকার করার চেষ্টা করছে বলেই, যে কারণে আমি মনে করি একটা বিচক্ষণ সিদ্ধান্ত হয়েছে এই জোনিং এর বিষয়টা। এটার কারণ হচ্ছে, আপনি যদি ডেটাটা নেন, গোটা বাংলাদেশে আপনি দেখবেন যে 20% এরিয়াতে 80% ইনফেকশন, আর 80% এরিয়াতে 20% ইনফেকশন। অর্থাৎ ঢাকা, চিটাগং, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, আরো 2-1টি জেলা আছে। এই কটি জেলাতে যে পরিমাণ ইনফেকশনের কনসেন্ট্রেশন, বাংলাদেশের বাকি অংশে কিন্তু এই পরিমাণ ইনফেকশন নেই। আপনি যদি জোনিং করেন, আপনি দেখবেন বাংলাদেশের বৃহত্তর এলাকা গ্রিন জোনে পড়ে যাবে অথবা ইয়েলো জোনে পড়বে, খুবই কম সংখ্যক এলাকা আপনার রেড জোনে পড়বে। কিন্তু ঢাকা, চিটাগং, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, এগুলোর বেশিরভাগ এলাকা রেড জোনে পড়বে। কাজে আপনাকে কি করতে হবে, গোটা বাংলাদেশে আপনি লকডাউন করে এটা তো এনফোর্স করতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে। এনফোর্স করতে গেলে কি করবেন, আপনাকে শক্ত হতে হবে। শক্ত হতে গেলে কি করবেন, আপনাকে বল প্রয়োগ করতে হবে। সেই বল প্রয়োগ করার চেষ্টা করে দেখা গেছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কোনোভাবেই তারা মানে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তারা কারফিউ দিয়েছে, কিন্তু কারফিউ দিয়ে তারা কারফিউ কি রাখতে পেরেছে? কারফিউ মানে কি? শুট অ্যাট সাইট। আপনি একটা গুলি ছুড়েছে, যারা ছাড়তে পেরেছে, গুলি ছুটতে পেরেছে, পারেনি। এটা কিন্তু সম্ভব না। দেশের মানুষকে আপনি গণহারে গুলি করতে পারবেন না। কাজে বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে, আপনি বল প্রয়োগ করার পরও যখন সমস্যা তৈরি হচ্ছে, সেখানে আপনি কি করছেন, গোটা বাংলাদেশে লকডাউন না করে যেখানে আপনার ইনফেকশনের কনসেন্ট্রেশন আছে, সেই জায়গাতে আপনি ফোকাস করে লকডাউনটা নিশ্চিত করার চেষ্টা করছেন। আপনি বল প্রয়োগ করবেন এবং রেস্ট্রিকশনটা নিশ্চিত করবেন তো ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে। আপনার তো এরাই হচ্ছে একমাত্র ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টুল। এরা যখন গোটা বাংলাদেশে ছড়িয়ে সবাইকে চেষ্টা করছে লকডাউন করার, তখন দেখা যাচ্ছে 5% মানুষ মানছে না এবং এরা বের হয়ে যাচ্ছে। সেটা না করে আপনি যদি বাংলাদেশের 20% এলাকা রেড জোন চিহ্নিত করে বাংলাদেশের সমস্ত বল এখানে প্রয়োগ করেন, রেস্ট্রিক্টেড করার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে এখানে হয়তো আপনি কিছুটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে রেড জোনে মানুষেরকে যদি আপনি মুভমেন্টগুলি বন্ধ করতে পারেন 15 থেকে 21 দিনের জন্য, তারা যদি কোনো ইয়েলো বা গ্রিন জোনে যেতে না পারে, গ্র্যাজুয়ালি সেখানে যদি আপনি ভাইরাসের ট্রান্সমিশনটাকে কন্টেইন করতে পারেন, রেড জোনকে আপনি গ্র্যাজুয়ালি ইয়েলো জোনে নিয়ে আসবেন, ইয়েলো জোন থেকে তাকে আপনি গ্রিন জোনে ট্রান্সফর্ম করবেন। এটাই হচ্ছে হোল আইডিয়া। এইভাবেই চেষ্টা করা হচ্ছে। জি, অধ্যাপক আরাফাত, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু আবারও মাননীয় মন্ত্রী আপনার কাছে আসতে চাই
সেটা হচ্ছে যে বিশেষজ্ঞদের নিয়ে যে কমিটি করা হয়েছে জাতীয় পর্যায়ে, সেই কমিটি 12টি কাজে সুপারিশ করেছেন। তার মধ্যে রয়েছে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ, সেটা আপনি আগেই জানিয়েছেন, ঝুঁকি বিষয়ক যোগাযোগ, রোগ শনাক্তকরণ পরীক্ষা, শনাক্ত ব্যক্তিকে আইসোলেশন ইত্যাদিতে, কন্ট্যাক্ট ট্রেসিং, এই সে যে বিষয়টি যে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা আসছে তাদের খুঁজে বের করা, খাদ্য সামাজিক সহায়তা, 100% নাগরিকের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সবাইকে হাত ধোয়ায় উদ্বুদ্ধ করা। এখনো পর্যন্ত এসে যদি বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়, হাত ধোয়ায় উদ্বুদ্ধ করা, 100% নাগরিককে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনে চলা, আপনি এই 3টি বিষয়ে আপনার মন্তব্যটি জানতে চাই। যেমন ঢাকা শহরে গণপরিবহন ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্তে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এটি মানা হচ্ছে এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে, এটা সত্য কথা। হয়তো বিচ্যুতি কোথাও কোথাও রয়েছে, কিন্তু জেলা শহরগুলোতে, মফস্বলে এইগুলো মানার কোনো বালাই দেখা যাচ্ছে না। সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে না, অটোরিকশাগুলোতে গাদাগাদি করে লোক নেওয়া হচ্ছে। এখনও যদি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বলতে হয় বিশেষজ্ঞদের যে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, তাহলে আসলে সেটা আমাদের জন্য দুঃখজনক কিনা? এই বিষয়টা আসলে আমলে নেওয়া হচ্ছে না। তারা, আপনি তো ঢাকা শহরের কথা বলছেন এবং আমাদের অন্য জেলা শহরগুলোর কথা বলেছেন। যে বাস্তবতাটা হলো যে আমরা বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের এই কথাটা তো আমাদেরকে মানতে হবে যে ইউরোপিয়ান দেশগুলোর মতন আমাদের এত ফ্যালান্টি অফ জায়গা জমি নাই, এবং আমাদের সঙ্গত কারণে আমাদের মানুষের মধ্যে কনসাসনেসটা ওদের তুলনায় কম। তো এতদ সত্ত্বে আমার মনে হয় যে মানুষ মানার চেষ্টা করছে। বিষয়টা হলো যে এরকম একটা এই প্যান্ডামিক ফ্লুটা তো আসলে পৃথিবীতে সবার জন্য নতুন, বাংলাদেশেও নতুন। ইউরোপ এবং আমরা আমেরিকার কথা বলি, সে সমস্ত জায়গা তো এইগুলোর ব্যত্যয় আসলে আমরা লক্ষ্য করেছি। সে যে শতভাগ সেখানে যে ইমপ্লিমেন্টেড করা সম্ভব হয়েছে এমন না। তবে আমার মনে হয় যেন এটা মানুষের কাছে, যেমন হাত ধোয়ার কথা বলছেন, মাস্ক পরা, আপনি দেখেন, আমার মনে হয় রাস্তাতে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে 99% লোকের মুখে মাস্ক আছে। তো এরপরে যে হাত ধোয়ার ব্যাপারটা আমরা ইতিমধ্যে আমরা উৎসাহিত করেছি এবং জনগণকে সচেতন করার জন্য টেলিভিশনে প্রচুর প্রচারণা দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। আর আমরা আমার মন্ত্রণালয়ের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমরা অনেক ওয়াশ ব্লক করে দিয়েছি, আমাদের ওয়াসা করে দিয়েছি, সিটি কর্পোরেশনগুলো করেছে এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে করেছে। এবং সেজন্য আমি প্রাথমিকভাবে আমরা কিন্তু সাবান কেনার জন্য প্রত্যেকটা ইউনিয়নকে 10,000 টাকা করে বরাদ্দ দিয়েছি, যাতে নাকি সাবান এবং হাইজিনটাকে তারা মেনটেন করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা সার্বাঙ্গীনভাবে করা হয়েছে, কিন্তু এখানে বিতর্ক করার সুযোগ নাই, আমি কথা বলবো না। এই কারণে করার সুযোগ আছে খুব বেশি যে এইটা আসলে সবার জন্যই এরকম পরিস্থিতিটা একেবারে নতুন। আর আবাদ সাহেবের বক্তব্য আমি শুনছিলাম একেবারে সাদৃশ্যপূর্ণ বাস্তবতার সাথে, যে এই রকম পরিস্থিতিতে আসলে সারা পৃথিবীর জন্যই তারা ট্রায়াল এন্ড এররের ভিতরে গিয়েছে, আমাদেরকেও যেতে হচ্ছে এবং আমাদেরকেও আসলে এরকম পরিস্থিতিটাকে মোকাবিলা করতে হচ্ছে। আর এখানে আমার মনে হয় হোল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এই যে আপনার টেকনিক্যাল গ্রুপ অথবা টেকনিক্যাল কমিটির যে সমস্ত রিকমেন্ডেশন, এখানে আমি বেশ কয়েকটা জার্নালে ইদানিং কালে আমি দেখেছি বাহিরের, যে তারা এটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে নাকি স্লোয়ার স্প্রেডিং অফ দ্য ইনফেকশন। তো তাতে করে তারা আশা করছে যে ডিটক্ট খুব দ্রুত চলে আসবে এবং আশা পর্যন্ত যদি তারা কোনো রকমের ঠেকায় রাখতে পারে, এরপরে যদি প্রতিষেধক পাওয়ার সাথে সাথে তখন তার ট্রিটমেন্টের উপর নির্ভরটা বেশি করবেন, যে তখন তারা এই যে আইসোলেশন অথবা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার পর আমরাও এখানে আমাদের, যেমন আমার মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট আছে যে এলজিডি, একটা বৃহৎ বাংলাদেশের আপনার রাস্তাঘাট এবং অবকাঠামো কমিউনিকেশন সিস্টেম স্টাবলিশ করার জন্য আমি প্রথম থেকে তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য করেছি এবং জুমের মাধ্যম দিয়ে আমি সকল এক্সিএনদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছি। তো আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরও এক্সিএনদের সাথে মিটিং করেছি, সবাই এরকম করছে। অর্থাৎ এখানে আপনি দাবি করার কোনো সুযোগ নাই
যে এখানে আপনি শতভাগ সফল হয়েছেন, কিন্তু যে সফলতাটা আমরা করেছি বেঞ্চমার্ক যদি আমি করি, তাহলে আমি যদি ভারতের সাথে তুলনা করি, যেমন ভারতে অনেকে লকডাউনের কথা বলছেন যে সেখানে সফল হয়, কিন্তু আমি দেখেছি ভারতের রাস্তাতে 500 লোক একসাথে, 1000 লোক একসাথে হেঁটে চলে যাচ্ছে দূর দূরান্তে। তো এই বাস্তবতাটা আমাদেরকে মানতে হচ্ছে। আমাদের দেশেও আমরা গ্রামগঞ্জে মানুষ অসতর্কতা বশত ইমোশনালি তারা কিন্তু একসাথে হয়ে যায়। তো সেখানে আমাদের জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন তাদেরকে যাতে নাকি এই বিষয়টা তারা যেন আমলে নেয়। কিন্তু একটা বিষয় হলো কি, আমাদের যারা, আমি বেশ কিছু এডুকেটেড লোকজনকে আপনারা দেখেছেন যে সে ছোট বাচ্চাকে নিয়ে বাজারে চলে আসছে, তো কাজ জিজ্ঞেস করলো যে ওই বাচ্চা কেন আনলে, তো সে বলে বাচ্চাটা বাসায় থাকতে বোর হয়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলি দেখা দিচ্ছে, তো এই জন্য তাকে একটু বাহির থেকে একটু ঘুরে নিয়ে যাওয়া। তো এখন এই সিচুয়েশন তো বাইরে আসার না, কিন্তু আর এই বাস্তবতা আমাকে মানতে হচ্ছে যে এই যে একটা ছোট্ট কিট, হি ওয়াজ ইউজ টু গো আউটসাইড, অথবা কোন একটা আপনার মাস কমিউনিকেশনের ভিতরে আসলে তার কাছে তার সাইকোলজিক্যাল একটা গ্রোম আপ, অথবা যে তার মধ্যে যে একটা অ্যাপিসমেন্টাল অ্যাটিটিউড, এগুলো ডেভেলপ করে, তো সেই জিনিসগুলোতে সে বঞ্চিত হচ্ছে। অনেক ধন্যবাদ। ক্রিটিক্যাল এই সমস্ত সামগ্রিক বিষয়টাকে আপনার লিভলিহুড, লাইফ এবং আমাদের ইকোনমি, এগুলা সবগুলোকে, মানুষের সাইকোলজি এবং অ্যামিউজমেন্ট, এগুলো সবগুলোই তো আমাদের প্রয়োজন। তো এই সমস্তগুলোকে আপনার কগনিজেন্সে নিয়ে সবগুলাকে ইকুয়ালাইজ করা, অথবা এগুলোকে নিয়ে একটা প্যাকেজ করে রাইট একটা ডাইরেক্টিভ দেওয়া, এটা একটা খুব কঠিন। আজকের এই সময়ে একেবারে থামরুল কিছু নাই, একেবারে খুব স্পষ্ট কিছু নাই, গবেষণার ফলাফল অনুযায়ী একেবারে 2 আপনার ইমপ্লিমেন্টেশনের এখানে যেমন সুবিধা আছে, তেমনি ভাবে সমস্যা আছে। আমি একটু শেষ করি কথাটা বলে, যেমন আপনার ওষুধ এখন আমাদের যে সমস্ত আপনার করোনা রোগীদেরকে দেওয়া হচ্ছে, এগুলোও ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিয়েও দিচ্ছে, এবং একই ওষুধ দেখা গেছে একজনের কাজ করছে, আরেকজনের কাজ করছে না। ঠিক একই রকম আমাদেরকে খুব আনসার্টেনিটির মধ্য দিয়ে আমাদেরকে সরকারকে আগাতে হচ্ছে, দেশকে আগাতে হচ্ছে। আমি সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের সকল জনপ্রতিনিধিরা, এই সময় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা মাঠে ময়দানে কাজ করছেন। সীমিত সংখ্যকের ত্রুটি বিচ্ছুদের জন্য ইউ আর অপটিমিস্টিক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটি নেতৃবৃন্দরা সবাই আসলে এই ব্যাপারে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ। যে কারণে দেখলেন যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অথবা আহ্বান জানাইছে, ছাত্ররাও ধান কেটে মানুষ কৃষকের ধান কোলায় পৌঁছাই দিচ্ছে। তো এটা আমাদের একটা বড় শক্তি আজকের এই সময়। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমরা এই কঠিন বাস্তবতাকে আমরা মোকাবিলা করতে পারবো বলে আমি বিশ্বাস, ইনশাআল্লাহ। এবং আস্থা রাখতে চাই, আমরা সেই আস্থাটি রাখতে চাই। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। অধ্যাপক আরাফাত, আপনার কাছে আমরা আসবো বিরতির পরে একটা, তার আগে অধ্যাপক হোসেন্দুর শেখর, আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে জোন ভাগের সুবিধাটা কি? মানে পুরো বাংলাদেশ লকডাউনের চিত্রটা আমরা দেখেছি, এখন জোন ভিত্তিক কার্যক্রমের দিকে এগোচ্ছি, জোন ভাগের সুবিধাটা আসলে কি? অ্যাকচুয়ালি একটু আগে যে প্রফেসর আরাফাত যেটা বলেছিলেন, যে এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই কারণে বললি যে সম্পূর্ণ দেশ যদি আপনি লকডাউনে নিয়ে যান, তাহলে কিন্তু এটার ইম্প্যাক্টটা অনেক, নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি। যদি আপনি জোনাল করেন, মানে জোন ভাগ করে নেন, যে রেড, গ্রিন অ্যান্ড ইয়েলো, তার আগে আপনাকে কিন্তু ডিফাইন করতে হবে যে আপনার রেড বলতে আমরা কী বুঝি, গ্রিন বলতে কী বুঝি, ইয়েলো বলতে কী বুঝি, কত সংখ্যক লোক আক্রান্ত হলে আপনি বলবেন এটা রেড, সেটা কিন্তু ডিফাইন করা আছে। কিন্তু সেটা আপনাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে, যে 1 লক্ষতে 10 জন কি 9 জন, কিংবা 1 লক্ষতে 3 থেকে 19 জন হলে সেটা ইয়েলো, কিংবা তার নিচে গেলে সেটা হবে গ্রিন। তো এই মেসেজগুলি পরিষ্কারভাবে দিতে হবে। আদারওয়াইজ হবে কি, যে মানুষ আতঙ্কিত হবে যে আমি রেড জোনে বিলং করতেছি। তো রেড জোন মানে আতঙ্কিত হওয়ার কিছু নয়, এবং রেড জোন কতদিনে এটা গ্রিন হবে, এই তথ্যটুকুও কিন্তু মানুষের কাছে পরিষ্কারভাবে দিতে হবে। তো যেটা একটু আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ট্রায়াল অ্যান্ড এরর, অ্যাকচুয়ালি কিন্তু সমস্ত বিশ্বে এটাই চলতেছে। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমাদের ফ্লসগুলি কোথায়, এবং সেই ফ্লসগুলি আপনার অ্যাড্রেস করতে হবে। অ্যান্ড আনটিল অ্যান্ড আনলেস ইউ ক্যান আইডেন্টিফাই ইউর ফ্লস, সেটাকে কিন্তু আপনি অ্যাড্রেস করতে পারবেন না। এখন এমন একটা হ্যাপাজার্ড অবস্থা, আপনি চিকিৎসা ক্ষেত্রেও দেখেন যে এক ডাক্তার এক রুগীকে এক রকম ওষুধ দিয়ে সারিয়ে তুলতেছে কিংবা ব্যর্থ হচ্ছে। এগুলো কিন্তু কতগুলি এক্সপেরিমেন্টাল সিচুয়েশন। তো
তো এখন জোনে ভাগ করার সবচেয়ে বড় সুবিধা এটাই হবে যে মানুষ বুঝতে পারবে যে সমগ্র দেশই কিন্তু রেড জোনে না, একটা পার্টিকুলার এরিয়া রেড জোনে, যেমন বলতেছেন যে একটু আগে পূর্ব রাজাবাজারকে রেড জোনের আওতায় আনা হয়েছে, সেখানে যদি কাউন্সেলিং করা হয়, এখানে কিন্তু আপনার এই সেলফ ডিস্টেন্সিং এবং আইসোলেশন, এটা ছাড়া কিন্তু এখন আর কোনো কার্যকর চিকিৎসা নাই। এবং এটাই যদি একমাত্র কার্যকর চিকিৎসা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানুষকে এটা ওয়াকিফাল করতে হবে যে এটার মাধ্যমে, যেমন আমি জাপানের একটা উদাহরণ দেই, জাপানে আপনার এটা সংসদেও আলোচিত হয়েছে যে কিভাবে জাপান এটার মোকাবেলা করতে পারলো, কারণ তাদের সোশ্যাল বিহেভিয়ার, তাদের যে ইনহেরেন্ট সোশ্যাল বিহেভিয়ার, দে আর সো পোলাইট, সো সোশ্যাল অ্যান্ড সো হেল্পিং। তো এইটার কারণে একজন আরেকজনকে উপলব্ধি করে, আমরা যদি আজকে রেড জোনে থেকে আমরা উপলব্ধি করি যে গ্রিন জোনের অবস্থাটা কেমন, গ্রিন জোন যদি উপলব্ধি করে যে রেড জোনের মানুষকে সারিয়ে তুলতে হবে, আমার ব্যবহারটা কেমন করা উচিত, তো এটার মাধ্যমে কিন্তু আমরা ইটস এ প্রসেস অফ লার্নিং, এর মধ্যে দিয়ে আমরা শিখতে পারছি, নিজেকে শিক্ষিত করার একটা সুযোগও কিন্তু এর মধ্যে দিয়ে আছে। তো এই জোনটা আমার মনে হয় যে একটু মানে কি বলে মানে আমাদের লসের এক্সটেন্টটা যেন কম হয়, সেদিক থেকে চিন্তা করলে এটা অত্যন্ত একটা, এবং এটা কার্যকর করতে পারলে অবশ্যই একটা ফলোদয় হয়। জোট ভাগের সুবিধা, এই বিষয়টি আপনি বলছিলেন, ব্যাখ্যা করছিলেন, এটিও যদি আজকে যেহেতু পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, অলরেডি শুরু হয়েছে 12টা থেকে পূর্ববাজার এলাকায় পরীক্ষামূলকভাবে বিষয়টি, এটি নিশ্চয়ই এর ক্ষেত্র আরও বাড়বে, কিন্তু এই অবস্থা কতদিন পর্যন্ত যেতে পারে আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা প্রেডিক্ট করা অত্যন্ত ডিফিকাল্ট। তো এইটা যেহেতু একটা এক্সপেরিমেন্টাল কেস হিসেবে নেওয়া হয়েছে, এখান থেকে আমরা একটা ধারণা করতে পারবো যে কত দিনে একটা রেড জোন গ্রিনে পরিণত হতে পারে, এবং এই প্রসেসটা এখানে নিশ্চয়ই একটা ভালো রকম স্ক্রিনিং হবে, এবং এই স্ক্রিনিংয়ে কতজন আক্রান্ত হয়েছেন এবং সেই সংখ্যাটা কি বাড়ছে না কমছে, আর কমতে গেলে কমার ক্ষেত্রে কী কী মেজার্সগুলি নেওয়া হয়েছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে সেটা কিন্তু আমরা অন্য অন্য রেড জোনগুলোতে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। তো ডেফিনেটলি এখানে যারা কাউন্সিলিং করবেন এবং এখানে যারা মানে হেলথ কেয়ার টেকার্স থাকবেন, তারা নিশ্চয়ই এমন কোনো মেজার্স নেবেন যার মাধ্যমে ট্রান্সমিশনটা কমে যায়, এবং ট্রান্সমিশনটা যদি আমরা একটা রেড জোনে আমরা যদি সফলভাবে কমাতে পারি, ঠিক একই ধরনের পলিসি নিয়ে কিন্তু আমরা অন্য রেড জোনগুলি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলি আমরা প্রয়োগ করতে পারি, খুব দ্রুত ফল লাভ করা সম্ভব হবে বলে মনে করি আমি। অধ্যাপক আরাফাত, ভারতের কেরালাকে মডেল হিসেবে গ্রহণ করছেন অনেকে, ভারতের অন্যান্য রাজ্য তো বটেই, বাংলাদেশেও বিষয়টি আলোচনা আসছে এবং সেটিও বোধহয় আমরা ফলো করতে যাচ্ছি। ভারতের কেরালাতে যেমন নিম্ন আয়ের মানুষের জন্য কমিউনিটি পাঠশালা চালু করা হয়েছিল, এই বিষয়টি আমাদের এখানে আলোচনা চলছে। আপনার কি মনে হয় আমরা কতটুকু গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করতে পারি? আপনাকে তথ্য দিই, ভারতের কেরালা যেটা ভারতে, জি, সেই ভারতেই কোনো রাজ্যে অঙ্গরাজ্যে কেরালাকে আপনার স্ট্যান্ডার্ড হিসেবে তারা ইমপ্লিমেন্ট করেনি, কিন্তু আলোচনায় কিন্তু নিয়েছিল। নো, কোথাও না। আপনি একটা আমাকে প্রদেশ দেখান ভারতের যেখানে কেরালার এই এক্সাম্পলটাকে তারা এক্সাম্পল হিসেবে নিয়ে ইমপ্লিমেন্ট করেছে। না, আমি ইমপ্লিমেন্টেশনের কথা বলছি না, বলছি আলোচনায় এসেছিল। ঠিক আছে, এটা আমরা আলোচনায় বলতে থাকি, অনেকগুলি তথ্য দিতে থাকি যেটা সঠিক নয়। ভারতের মধ্যেই দিল্লিতে বলেন, মহারাষ্ট্রে বলেন, গুজরাটে বলেন, কোথাও কেরালার যে মডেল সেটাকে ফলো করে নেই। এটাকে আমরা আলোচনার মধ্যে অনেক সময় গ্লোবাল স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলি। এটা তো ভারতেই মডেল হতে পারেনি, গ্লোবাল মডেল হয়তো পরের কথা। আচ্ছা, কেন নেয়নি সেটা আমি বলি। এই জন্য যে কেরালার এই মডেলটা ব্যর্থ হয়েছিল না, কেরালার মডেল তো সফল হয়েছে, কিন্তু তাহলে এই সফল হওয়া মডেলটাকে নিল না কেন? এটার কারণ হচ্ছে কেরালার বাস্তবতাটা একটু আলাদা। প্রত্যেকটা জায়গায় ডিট্টো কার্বন কপি মডেল কপি করা পসিবল না, প্রত্যেকটা জায়গার বাস্তবতা আলাদা। কেরালাতে আপনার 99% মানুষ শিক্ষিত, সেখানে আপনার মাস্ক পরানোর জন্য বারে বার লাঠি দিয়ে পিটাতে হয় না। সেখানে মানুষকে আপনার বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য যে কষ্টটা আপনার অন্যান্য অঙ্গরাজ্যে ভারতেই হচ্ছে, কারফিউ জারি করে দেখেছেন, লাঠি নিয়ে পুলিশ দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। ইভেন পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, কেরালায় এই ঘটনা ঘটেনি, এটা ঘটতে হয়নি। কেরালায় যে বাস্তবতাটা ছিল সেই বাস্তবতাটা ভারতের অন্যান্য অঙ্গরাজ্যেই নাই, বাংলাদেশে তো আরোই নাই। কাজে একটা মডেলকে হুট করে আপনি ফলো করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি ফলো করা যায় তাহলে তো খুব ভালো, কেন করবে না? পলিসি মেকাররা তো সবকিছু নিয়েই চিন্তা ভাবনা করছেন এবং দেখছেন। আমরা কখনো কখনো ভিয়েতনাম, তাইওয়ানের এক্সাম্পল দিই। আপনার অধ্যাপক সাহেব যিনি আপনার স্টুডিওতে বসে আছেন, উনি একটা চমৎকার কথা বলেছেন যে জাপানিজের একটা লাইফস্টাইলের মধ্যে মাস্কের একটা বিষয় আছে যেটা সবসময় ছিল।
এটা তাইওয়ান, ভিয়েতনামিজ এরা কিন্তু আগে থেকে মাস্ক ব্যবহার করার মধ্যে অভ্যস্ত ছিল। এর আগে যখন সার্স এবং ইবোলার যে মানে দেখা দিয়েছিল যে মহামারী হতে পারে, তখন কিন্তু ওই দেশগুলোতে ওগুলো ইনফেক্ট মানে অ্যাটাক করেছিল এবং তারা কিন্তু সেই অভিজ্ঞতা তাদের অলরেডি ছিল। সেখান থেকে তারা কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন নিয়েছিল এবং ওদের লাইফস্টাইলের মধ্যে এমন কিছু বিষয় আগে থেকে ঢুকানো ছিল, এই যে মাস্ক পরার যে বিষয়টা, সোশ্যাল ডিস্টেন্সিং এর বিষয়টা, যেটা নতুন করে বুঝিয়ে করানোর প্রয়োজন হয়নি, সেটা অটোমেটিক্যালি কাজে লেগে গেছে এই করোনার কালে। কিন্তু সাউথ এশিয়াতে যেটা হয়েছে, বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কাতে, বিভিন্ন দেশে, শ্রীলঙ্কাতে দেখেন কারফিউ দিতে হয়েছে। পৃথিবীর কয়টা দেশে কারফিউ দিতে হয়েছে, কিন্তু শ্রীলঙ্কাতে কারফিউ পর্যন্ত দিতে হচ্ছে। সেখানেও কারফিউটা কাজে করেছে কেন আমি বলি, শ্রীলঙ্কা কিন্তু কিছুদিন আগ পর্যন্ত সিভিল ওয়ারের মধ্যে একটা দেশ, সেখান থেকে বের হয়ে আসা একটা দেশ। ওখানকার মানুষ কিন্তু কারফিউ অনেকটা বোঝে। বাংলাদেশের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে কারফিউ ইমপ্লিমেন্ট করাও খুব ডিফিকাল্ট। আমরা বলছি কথায় কথায়, কিন্তু আপনি কারফিউ দিলেন, কিছু মানুষ মানলো না, আপনি গুলি তো ছুটতে পারবেন না, তারপর কারফিউটা হালকা হয়ে যাবে, এটাকেও আপনি আর ইমপ্লিমেন্ট করার জন্য লাস্ট অস্ত্র হিসেবে রাখতে পারবেন না। কাজে অনেকগুলো আপনাকে জিনিস মাথায় রেখে এখানে কাজ করতে হয়। তো বাংলাদেশের বাস্তবতা, এখানে যে মানে পপুলেশনের জনসংখ্যার ঘনত্ব, সেটা তো আপনার ইয়েতে নাই, ভিয়েতনামে নাই। ভিয়েতনামের যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা, সেটা তো বাংলাদেশে নাই। চায়নার উহান শহরের কথা বলা হয়, সেই মডেল ফলো করি না কেন? চায়নার যে রাজনৈতিক ব্যবস্থা, ওখানে না ফেসবুক আছে, না হোয়াটসঅ্যাপ আছে, না কিছু আছে, আর যা আছে এগুলো সব কন্ট্রোল রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশে কি আপনার এই অবস্থা আছে? বাংলাদেশে মিডিয়া হচ্ছে অবারিত। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে ডিট্টো অন্ধের মতন এক দেশের মডেল আরেক দেশে ফলো করার সেই বাস্তবতা থাকে না বলে করা যায় না। প্রত্যেকটা দেশের বিষয়গুলি যে যার মতো আলাদা, সেটার সাথে কাস্টমাইজ করে করতে হয়। তবে কমন মডেল যেটা, সেটা হচ্ছে এই যে এই ভাইরাসটা খুবই কন্টেজিয়াস, এটা প্রচন্ড কুইকলি ছড়িয়ে পড়ে, এটাকে ছড়ানো থেকে আটকাতে হবে এবং আটকানোর জন্য লকডাউনের কোনো বিকল্প নাই। লকডাউনের কোনো বিকল্প নাই, এটাকে আটকে দেয়া, এটা হচ্ছে কমন নলেজ গোটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন এইখানে আমরা চেষ্টা করেছি গোটা বাংলাদেশকে লকডাউন করে দেখার যে কি হয়, এবং সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের বাস্তবতা এটা অনেক কঠিন হয়ে গেছে। আর ইকোনমির কথা তো বাদই দিলাম, যে অবস্থা দিকে দাঁড়িয়েছে, সেইখানে দাঁড়িয়ে এখন যে প্ল্যানটা করা হচ্ছে যে গোটা বাংলাদেশে, আপনাকে আমি বলে দিই, যদি আপনি গোটা বাংলাদেশকে রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন করেন, বাংলাদেশের মেজরিটি এলাকা গ্রিন জোনে পড়বে। অধ্যাপক সাহেব একটা চমৎকার কথা উঠিয়েছেন যে এই যে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন হবে, তার ক্রাইটেরিয়া কি হবে। ভেরি ট্রু, ক্রাইটেরিয়াটা সেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক লাখে যদি আপনার 30 জন লোক আক্রান্ত থাকে একটি এলাকায়, তাহলে সেটাকে আপনি রেড জোন ঘোষণা করবেন। ঢাকার কনটেক্সটে, নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, চিটাগং, নরসিংদী এটার কনটেক্সটে। ঢাকার বাইরে কিন্তু আপনি প্রত্যেক লাখে 10 জন যদি আক্রান্ত হয়, তাহলে আপনি রেড জোন ঘোষণা করবেন। এই অবস্থা যদি আপনি এইটা যদি আপনি করেন, তারপরেও দেখবেন বাংলাদেশের একটা বড় সংখ্যক এলাকা গ্রিন জোনে পড়ে যাবে। মফস্বলে এবং গ্রামের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আমি মনে করি ঢাকার থেকে বেশি। ঢাকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে সচেতনতা আছে, কিন্তু যারা ঢাকাতে বাইরে থেকে এসছে তাদের মধ্যে আমরা এই মানে নিয়ম ভাঙার প্রবণতা দেখেছি। কিন্তু গ্রামে গঞ্জে মানুষের মধ্যে সচেতনতা বেশি। আমি আপনাকে এটাও তথ্য দিই, যখনই ঈদের আগে ঢাকা থেকে বের হয়ে অনেকে বিভিন্ন এলাকায় গেল, সেই যে যার এলাকার লোকজনরা সচেতন হয়ে গেছিল, তাদেরকে কোনোভাবে তারা বের হতে দিবে না, মসজিদে যেতে দিবে না, বাসায় অন্য বাসায় বেড়াতে যেতে দিবে না, তাদেরকে তারা কোয়ারেন্টাইন করবে। এই সচেতনতা কিন্তু ঢাকার বাইরে বরং আমি দেখেছি অনেক মানুষের মধ্যে ছিল। তো আপনার গ্রিন এলাকাগুলোতে যদি আপনি ইকোনমিক অ্যাক্টিভিটি চালু রাখেন, আর রেড এলাকাতে যদি আপনি কারফিউ না বলেও কারফিউ এর মতনই স্ট্রিক্ট একটা লকডাউন করেন, যে এখানে কোনো ধরনের মুভমেন্ট আপনি করতে দেবেন না, এবং এটা কিন্তু এনফোর্স করতে হবে শুধু অ্যাওয়ারনেস ক্রিয়েট করে না, শুধু কাউন্সিলিং এর মাধ্যমে না, এবং আপনার একেবারে শক্ত পেনাল্টি, পানিশমেন্ট অ্যান্ড ফাইনের ব্যবস্থার মাধ্যমে। সেই ধরনের পথে সম্ভবত সরকার এগুচ্ছে, এবং এখানে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি দরকার হলে মিলিটারিকেও কিন্তু এখানে আপনার ডিপ্লয় করতে হবে এবং করা হবে। কাজে আমি বলছি গোটা বাংলাদেশে আপনি এটা পারতেন না, সেই জনবল আপনার নাই, কিন্তু গোটা বাংলাদেশের 20% এলাকা যেটা রেড জোন, এই 20% এলাকায় কিন্তু আপনি স্ট্রিক্ট লকডাউনটা এনফোর্স করা সহজতর হবে। কিন্তু এটা করতে যে আপনি দেখবেন, আমি বলে দিই, প্রাথমিকভাবে কোথাও কোথাও ব্যর্থ হবেন, কোথাও কোথাও ত্রুটি হবে, বিচ্যুতি হবে, সেখান থেকে শিখে আবার আপনাকে এটাকে ফিক্স করে নিতে হবে, ফাইন টিউন করতে হবে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যেখানে যেখানে ইনফেকশন ডেনসিটি অনেক হাই, সেখানে মানুষের মুভমেন্টকে আপনার আটকাতেই হবে, লকডাউন করে বন্ধ করতেই হবে, না হলে এটা ছড়ানোটা আপনি বন্ধ করতে পারবেন না। আপনাকে আমি বলি, বাংলাদেশে যে স্বাস্থ্য সেবা খাতে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের অবকাঠামো,
এটা কিন্তু একটা স্বাভাবিক সময় মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তৈরি। এটা কিন্তু প্যান্ডেমিক মহামারী হ্যান্ডেল করার জন্য তৈরি না। গোটা পৃথিবীর কোনো দেশেরই স্বাস্থ্য সেবা মহামারী হ্যান্ডেল করার জন্য তৈরি না। কাজেই আমি যদি এখন এই ট্রান্সমিশনকে আটকে দিতে না পারি, এটা যদি ছড়াতে থাকে, তাহলে আমাদের দেশের মেডিকেল সিস্টেম ওভারওয়েলড হয়ে যাবে, এটা এক্সস্ট করে যাবে। আপনি ডাক্তার নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা, তাদেরকে আপনি আর পাবেন না যথেষ্টভাবে, তারা আক্রান্ত হবে এবং আপনার যে অবকাঠামো সেটা কিন্তু ওভারওয়েলড হয়ে যাবে। জি উদয়পুর আরাফাত, আমি আপনার কাছে আসবো। পলিসিটা কি? পলিসি হচ্ছে ওই পর্যায়ে যাওয়ার আগে, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, দুনিয়া কেউ পারবে না। আমেরিকার মতন মহাশক্তিধর পারবে না যদি বিশাল আকারে ছড়ায় যায়। আপনি দেখেন আমেরিকাতে কি হচ্ছে এখনো, তো যে বাস্তবতা। কাজে এখানে আমাদের একমাত্র উপায় হচ্ছে লকডাউন, এই রেড জোন, গ্রিন, ইয়েলো জোন, গ্রিন জোন করে লকডাউন করে 15 এবং 21 দিনের বিভিন্ন সময় ধরে ধরে, টাইম স্প্যান ধরে ধরে আপনার ট্রায়াল এন্ড এরর পরীক্ষা করে করে এটাকে রূপান্তর করতে হবে রেড থেকে ইয়েলো। লকডাউনের বিষয়ে আমরা আলোচনা করছি। অথবা আরাফাত, যেহেতু সামনে আমাদের বাজেট অধিবেশন, সেই বিষয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে, আমি আসছি আপনার কাছে এক্ষুনি। অধ্যাপক শেখর, যদি এই অবস্থা, যেহেতু অধ্যাপক আরাফাতও বলছিলেন, আমাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী যুক্ত হয়েছিলেন, তিনিও বলছিলেন যে এটি কঠোরভাবে, যে লকডাউনটা এখন শুরু হবে জোন ভিত্তিক, সেটি কঠোরভাবে পালন করা ছাড়া কোনো উপায় নেই। যদি এটি আমরা আশা করি যে এটি কার্যকর হবে, যদি এটি কোনোভাবে সফল না হয়, তাহলে নিশ্চয়ই আর কোনো বিকল্প ব্যবস্থা আমাদের সামনে নেই। অথবা এর অভিঘাতটি কি হতে পারে, যে একটির পর একটি উদ্যোগ যেটি ব্যর্থ হচ্ছে, সেটি কি মানে পরিণতিটা কোন দিকে যেতে পারে? দেখুন, এই যে জোন ভিত্তিক যে ব্যাপারটা করা হয়েছে, এটা এই কারণেই করা হয়েছে যে এটা ম্যানেজেবল হয়। The size is manageable so that you can approach a limited number of people and you can address the situation as well. আপনি যদি গোটা একটা জিনিস নিয়ে নামেন, পুরো দেশ নিয়ে, তো সেটা তো ম্যানেজ করা সম্ভব হয়নি কিংবা আংশিকভাবে হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি করতে পারেন, একটা জোন ভিত্তিক করতে পারেন, তাহলে সেটা সম্ভব। এবং সেই ক্ষেত্রে আপনি যদি এই যে যেটা ডিফাইন করা হলো যে রেড জোন মানে সো আপনি এপিডেমিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি ওই রেড জোনে আপনি খুব দ্রুত টেস্টিং ফ্যাসিলিটিস দিতে পারেন এবং আইডেন্টিফাই করতে পারেন কে কেরিয়ার, কে ইনফেক্টেড, কে কোন অবস্থায় আছে, তাহলে কিন্তু আপনি সহজেই একটা ট্রিটমেন্ট রেজিমে যেতে পারেন যে এখন কি করা যেতে পারে। এবং আপনি আইসোলেশন করতে পারেন সেখান থেকে লোকগুলোকে, হ্যাঁ, রেড জোনের লোকগুলোকেও আবার ওদের ডিস্টেন্সিং করে ওখানে আপনি একটা ট্রিটমেন্ট প্রসিডিউরে যেতে পারেন। অতএব এটা ফেল করার কোনো মানে কোনো কারণ নেই যদি না আমাদের উদাসীনতা কাজ করে। যদি আমাদের সেটি দেখা গেছে জাতীয়ভাবে যে লকডাউনটা হলো, সেখানে তো উদাসীনতা সব ক্ষেত্রে দেখা গেছে। সেখানে ব্যক্তির উদাসীনতা এবং আমাদের অ্যাকচুয়ালি এটা একটু আগেও যেটা আলোচিত হয়েছিল যে এই জিনিসগুলি আমাদের কাছে সম্পূর্ণ নতুন। হঠাৎ করে কিন্তু আপনি একটা বিহেভিয়ারাল চেঞ্জ আনতে পারবেন না। যেমন হাত ধোয়া শেখাতে আমাদের কিন্তু এখন আমরা শিখি নাই, আমরা হাত ধুই না খাওয়ার আগে, কিংবা অন্য কোনো যেটা করা উচিত সেটা করি না। বেসিক্যালি করে যে হাত ধোয়া করতে হয়, বিশেষ করে এই মুহূর্তে, সেটা আমরা এখন অভ্যস্ত করি না। এবং এই যে বাংলাদেশের মতো জায়গায় আপনার ভ্যান্ডার্সরা যেখানে সেখানে আপনার খাবার বিক্রি করতেছে, সেখানে হাত ধুয়ে কিন্তু আপনার এই যে দই, ফুচকা, পুরি বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের একটা ট্রেনিংও আমরা করেছিলাম এক সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন থেকে, যে কিভাবে মানুষকে এগুলি শেখানো যায়, ইনস্টিটিউশনালাইজড করা যায় এই যে স্ট্রিট ভেন্ডিংটাকে, হ্যাঁ, যেটা ব্যাংককে আছে কিংবা অন্যত্র আছে। মানুষ হাত ধোবে, গ্লাভস পরে এগুলি জিনিস না, এগুলি কিন্তু আমরা অভ্যস্ত করতে পারিনি। তো এইরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে হঠাৎ করে আপনি কতগুলি রুলস বলে দিবেন এবং সব মানুষ সেটা মানতে থাকবে, এরকম মানুষ তো আমরা না অ্যাকচুয়ালি। তো সেই ধরনের জন্য আমাকে সময় নিতে হবে। এবং এই যে জোন করে দেওয়া, তো এটা আমার মনে হয় যে অত্যন্ত একটা কার্যকর ব্যাপার হবে যদি এটাকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, আপনার এই ম্যানেজেবল সাইজ, এটাই হলো সবচেয়ে বড়। এবং এখানে ফেল করার কোনো আমাদের রাস্তা নেই, এটাকে আমাদেরকে সফল হতেই হবে। অধ্যাপক আরাফাত, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম, যেহেতু সামনে বাজেট অধিবেশন, এই করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, করোনার অভিঘাতে অনেকে বেকার হয়ে গেছেন, তাদের সন্তানদের স্কুলের ঝরে পড়ার সংখ্যা বা প্রবণতা বাড়বে খুব স্বাভাবিকভাবেই, এবং অর্থনীতির পরে সবচেয়ে বিপজ্জনক অবস্থা রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা খাত। এই খাতের উন্নয়নের জন্য বা আরও বেশি দেখভালের জন্য বাজেটে কি পরিমাণ বরাদ্দ রাখা উচিত? গতানুগতিকভাবে যে বরাদ্দ রাখা হচ্ছে 2% হারে, সেটিও যদি এবার রাখা হয়, সেটি আমাদের জন্য দুঃখজনক কিনা?
আপনাকে আপনার আগের দুটো কথা আমি বলি, শোনেন। জি। এই যে আমরা যে ব্যবস্থাগুলো এই পর্যন্ত বাংলাদেশ নিয়েছে, এটা একটির পর একটি ব্যর্থ হয়েছে, এটা আমি মনে করি না। এখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, কিছু কিছু জায়গায় ব্যর্থতা আছে, কিন্তু জি। পুরো জিনিসটা ব্যর্থ হয়ে গেছে সেটা পুরোটা আমি মনে ব্যর্থ করি হয়নি, না। নিশ্চয়ই না, পুরোটা এবং ব্যর্থ হয়নি। প্রশাসনের জায়গা থেকে আমি একটু বলি আপনাকে, প্রশাসনের জায়গা থেকে উদাসীনতা ছিল, এটা আমি মনে করি না। 4500 পুলিশ ইনফেক্টেড হয়েছে এই আপনার প্রোটোকল এনফোর্স করতে, যে 15 জন পুলিশ সদস্য আপনার মৃত্যুর মুখে পতিত হয়েছে। মিলিটারি অনেক সদস্য, আপনার ল এনফোর্সমেন্ট অনেক সদস্য ইনফেক্টেড হয়েছে, তারা কিন্তু যার পর নাই চেষ্টা করেছে। এক। আর দুই হচ্ছে, আমরা যে প্রত্যেকটি পদক্ষেপ একটির পর একটি যদি ব্যর্থ হতো, আপনি যদি দেখেন মানে এই ইনফেকশনের পর থেকে 70 দিনে মাথায় এসে পৃথিবীতে মাত্র দুটো দেশ যাদের ওখানে মৃত্যুর সংখ্যা বাংলাদেশি যে আপনার কম ছিল। একমাত্র জার্মানির মৃত্যুর সংখ্যা আমাদের সমান ছিল, আর বাকি প্রত্যেকটা দেশের মৃত্যুর সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি ছিল। তাহলে আমাদের সকল প্রচেষ্টা, সকল মানে আপনার ব্যবস্থা, সকল কিছু যদি একটির পর একটি ব্যর্থ হতো, তাহলে কিন্তু আমরা মানে অনেক বেশি আপনার মৃত্যুর সংখ্যাও এখানে বাড়তো, সংক্রমণের হারও অনেক বেশি হয়ে যেত। কাজে আমি মনে করি যে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মানে যে ইমপ্লিমেন্টেশন পলিসি ইমপ্লিমেন্টেশন চেষ্টা করা হয়েছে, কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা ছিল, কিন্তু একেবারে একটির পর একটি গণহারে সব ব্যর্থ হয়ে গেছে, এটা আমি মনে করি না। এবং অধ্যাপক সাহেব আরেকটি খুবই দামি কথা বলেছেন, যে দেখুন যে এই মাস্ক পরা বা এই ধরনের লাইফস্টাইলে নিয়ে আসা, এটা যে রাতারাতি একটা দেশের জনগোষ্ঠীকে বললেই সব শিখে ফেলবে, এটা কিন্তু হয় না। এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের ব্যাপার, যেটা আপনার সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোতে হয়েছে, আপনি দেখবেন। তো এই জায়গাতে কিছু ঘাটতি আমাদের ছিল। এক তো যে কারণ এটি আর একটি যেটা আপনি বললেন যে আমাদের শিক্ষা খাতে যে বিষয়, দেখেন আপনি নিজেই কিন্তু বলছেন যে অর্থনীতি কিন্তু বিশাল একটা বিপদের মধ্যে আছে, যে কারণে আপনি দেখবেন গভর্নমেন্টকে যে কারণে ব্যালেন্স করতে হয়। এই পুরো করোনাটা কিন্তু আমাদের এই কোভিড-19, এটা কিন্তু শুধু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদের সমস্যা তৈরি করেছে তা কিন্তু না, এটা কিন্তু অর্থনীতির উপর একটা বিশাল সমস্যা তৈরি করে দিয়েছে। এটা আমাদের মেন্টাল হেলথের একটা বিশাল সমস্যা তৈরি করেছে। এটা সমাজ বিজ্ঞানীদেরও একটা বিশাল আপনার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে ওভারঅল সামাজিক যে বাস্তবতার ফ্যাব্রিকের মধ্যে যে আপনার এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেটা নিয়েও একটা তৈরি করেছে সমস্যা। কাজেই আমরা যদি ধরেন কোন একটি পার্টিকুলার বিষয়কে সলভ করতে যাই, ধরেন শুধু স্বাস্থ্য ঝুঁকি সলভ করতে গেলাম, করে যে সলিউশন নিলাম, সেই সলিউশন নিতে যে আমি ইকোনমিকে একেবারে শেষ করে ফেললাম, বা আমি আমার সামাজিক ব্যবস্থাকে শেষ করে আমরা ফেললাম, প্রায় শেষ পর্যায়ে, বা আমার শিক্ষা খাতের শিক্ষাকে শেষ বিষয়টি করে একটু ফেললাম, বলেন। সেটা কিন্তু করা যাবে না। যে কারণে ব্যালেন্সড একটা পলিসি নেওয়াটা এবং ব্যালেন্স পলিসি ইমপ্লিমেন্টেশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবার আপনার প্রশ্নে আসি, আপনি বললেন 2% যে বাজেট আমাদের বললেন শিক্ষা খাতে, এটা আলোচনা করা হয় অনেক ক্ষেত্রে, আমি দেখি এটা আজকে একটু পরিষ্কার করি। 2% কিসের 2%? জিডিপি আমাদের টোটাল বাজেটের 2% না, জিডিপির 2%। আপনি আমার জিডিপি কত? আমার জিডিপি হচ্ছে $316 মিলিয়ন জিডিপি। 2009 সালের শুরুতে আমার আপনার 2009 সালে আমার টোটাল জিডিপি ছিল হচ্ছে $93 বিলিয়ন। আমার সেই জিডিপি এখন হচ্ছে $316 বিলিয়ন। তার 2% মানে টোটাল বাজেট শিক্ষা খাতে কি পরিমাণ বেড়েছে, আপনি টোটাল অ্যামাউন্টটা হিসাব করে দেখেন। এখন প্রশ্ন হচ্ছে, আমার 10 বছরে আমার টোটাল জিডিপি সাইজ 3 গুণ কি করে হলো? বিকজ আমার পাওয়ার সেক্টর ইনভেস্টমেন্ট হয়েছে, বাজেট বরাদ্দ ছিল। আমার অবকাঠামোতে বাজেট বরাদ্দ ছিল। আমার আপনার প্রশাসনের ক্ষেত্রে বাজেট বরাদ্দ ছিল। বাংলাদেশের মতো দেশগুলোতে আমরা হেলথ এবং শিক্ষাতে অবশ্যই বাজেট বরাদ্দ দিব, কিন্তু আমাদের দেশের সমস্যা যেটা হচ্ছে, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে আমরা এত পিছিয়ে ছিলাম, মানে 10-12 বছর আগেও, সেখানে যদি আপনি বাজেট বরাদ্দ না বেশি রাখতেন, আমার জিডিপি সাইজটাই বড় হতো না। আর জিডিপি সাইজ বড় না হলে আমার যে টোটাল অ্যামাউন্টে শিক্ষা এবং হেলথ সেক্টর যে অধ্যাপক আরাফাত, আমাদের আরো আলোচনা ছিল, অবশ্যই আপনার সঙ্গে আবার ভবিষ্যৎ আলোচনায় থাকবো। আমাদের হাতে একেবারে সময় নেই, একেবারে শেষ পর্যায়ে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অধ্যাপক শেখর। আমাদের আপনার সাথে অনেক আলোচনা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা করতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখের। দর্শক, শেষ করছি। এই ছিল আজকের ইভ্যালি নিউজ অ্যান্ড ভিউজের আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।